বিবিএর অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে এরা আসলে বিবিএ পড়ার সময় অ্যাকাউন্টিংটাকে অ্যাভয়েড করার জন্য মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট অথবা এইচআরে চলে গেছে। কেন? অ্যাকাউন্টিং অ্যাভয়েড করার জন্য। অনেকে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করার পরেও দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিংটা অ্যাভয়েড করতে চায়। কারণ কি? কারণ হচ্ছে এদের অনেকেরই জার্নালে সমস্যা হয় অথবা অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোতে অনেক সমস্যা হয়। তো এইটার মেইন কারণ কিন্তু আসলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রপারলি ইউটিলাইজ করতে না পারা। আপনি যতই অ্যাডজাস্টিং এন্ট্রি দেন, কারেকশন এন্ট্রি দেন বা জার্নাল এন্ট্রি দেন, সব কিছু প্রত্যেকটা কমপ্লিকেটেড ট্রানজ্যাকশন যদি আপনি অ্যানালাইসিস করেন, ফার্স্টে কিন্তু আপনার মাথায় আনতে হবে অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা আপনি যদি অ্যাকাউন্টিং নিয়ে কাজ করেন, অবশ্যই আপনাকে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মাথায় আনতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা কাজ করে বা ওইটার মেনটেন্যান্স যারা কাজ করে তাদের কিন্তু এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বুঝতে হয়। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের মেইন ব্যাপারটা হচ্ছে যে খুব সিম্পল, যে মেইন যে ইকুয়েশনটা হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি। আমি নিচে লাইনে যেটা লিখলাম যে রিটেন আর্নিংস কিন্তু এই ইকুইটির একটা পার্ট। তো আমি একটু আলাদা করে দেখাই দিচ্ছি যে রিটেন আর্নিংসটা যেন এটা বুঝতে সুবিধা হয়। তো রিটেন আর্নিংস বলতে কি? রিটেন আর্নিংস হচ্ছে একটা কোম্পানি প্রতি বছর যে ওর বিজনেস রান করতেছে, প্রত্যেক বছর যে প্রফিটটা ওরা করে, সেই প্রফিটটা সেই রিটেন আর্নিংসে যোগ হয়। তো এটা কোত্থেকে আসে এই প্রফিটটা? এই প্রফিটটা সাধারণত ইনকাম যা হয় ওইখান থেকে কোম্পানি যাবতীয় এক্সপেন্স বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে রিটেন আর্নিংসে ট্রান্সফার হয়ে যায়। তো এই ইনকাম অ্যান্ড এক্সপেন্স এই দুইটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের পার্ট, আর হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি, এটা হচ্ছে ব্যালেন্স শিটের পার্ট। তো এটা বুঝতে হবে যে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি এটা অ্যাকাউন্টিং ইকুয়েশন, কিন্তু ইকুইটির একটা পার্ট হচ্ছে রিটেন আর্নিংস, যেটার সাথে ইনকাম আর এক্সপেন্স নেট অফ হয়ে যোগ হয়। আসেন এখন আমরা একটা প্র্যাকটিক্যালি অবজার্ভ করবো যে অ্যাকাউন্টিং ট্রানজাকশনগুলা কিভাবে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে ইম্প্যাক্ট করে। এই জিনিসটা আমরা এখন দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। শুধু মাথায় রাখতে হবে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি, এই ইকুয়েশনটা সমান হইতে হবে ট্রানজাকশন যেটাই হোক, যে অ্যামাউন্টেরই হোক। তো আমি একটা এক্সেল শিটে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এখানে নিয়ে আসছি। তো এইখানে অ্যাসেটের আন্ডারে কি কি থাকে, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি, এই একটা আইটেম ধরে এগুলোর প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু আগে একটু ভালো করে বুঝতে হবে। অলরেডি যারা এই জিনিসগুলো জানেন খুবই ভালো, আর না জানেন তারা একটু এই জিনিসগুলো আলাদা করে দেখে নিতে হবে যে কোনটার আসলে কি মিনিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ইকুইপমেন্ট, মোটর ভেহিকেল, ডিভেঞ্চার, ব্যাংক লোন, এগুলো আমরা কোনটাতে কি বুঝাই, হ্যাঁ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এই জিনিসগুলোর মিনিংগুলো একটু বুঝে আসতে হবে। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, সাধারণত কোনো লেনদেনে যদি কোনো অ্যাসেটের অ্যামাউন্টটা বেড়ে যায় তাহলে সেটা হয় ডেবিট, আর যদি কমে যায় সেটা হয় ক্রেডিট। ঠিক অনুরূপভাবে অ্যাসেটের সাথে এক্সপেন্সের একটা মিল আছে, বা এক্সপেন্স যদি বেড়ে যায় সেটাকে আমরা বলি ডেবিট, এবং যদি কমে যায় সেটাকে বলি আমরা ক্রেডিট। আর মাঝখানে যে তিনটা দেখতে পাচ্ছেন, লায়াবিলিটি, ইকুইটি অ্যান্ড ইনকাম, তো এইগুলা যদি কোনোটা যদি বেড়ে যায়, কোনো লেনদেনের মাধ্যমে কোনোটা যদি বেড়ে যায় তাহলে সেটা হবে ক্রেডিট, আর যদি কমে যায় সেটা হবে ডেবিট। তো এখন আমরা এই এক্সেল শিটে এই জিনিসগুলো রিফ্লেক্ট কীভাবে করে একটা কিছু ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা দেখবো যেটা কীভাবে রিফ্লেক্ট করে। তো এটা একটা ডামি ব্যালেন্স শিট এবং একটা ইনকাম স্টেটমেন্ট, এটা ইমাজিনারি ফিগারগুলো দিয়ে এগুলো মেলানো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড এবং ইকুইটি প্লাস লায়াবিলিটি সাইড দুইটাই মিল আছে। তো এটা একটা এক্সেল শিট, এখানে যদি আমি যে ফিগারগুলো রাখবো এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে যোগ করা যায়। আপনি যদি একজন ভালো অ্যাকাউন্টেন্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই এক্সেলে কাজগুলো জানতে হবে, কীভাবে এই ফাংশনগুলো কাজ করে। এছাড়াও আরও অনেক ফর্মুলা, অনেক কিছু আছে, সেগুলো আরও অ্যাডভান্স লেভেলের। তো আপাতত আপনার এই জিনিসগুলো বুঝতে পারলে আপনার অঙ্ক যদি আপনি এক্সেলে প্র্যাকটিস করতে চান, খুব কম সময় অনেক ম্যাথস আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো এখন আমি কিছু দামি ট্রানজ্যাকশন দেখি। যদি আমি দেখি যে এই কোম্পানিটা, ধরে এটা একটা এবিসি কোম্পানি, এই কোম্পানিটা 2 লাখ টাকার বিক্রয় করলো, এর মধ্যে 60% সে ক্যাশ টাকা পেলো আর বাকি 40% সে ক্যাশ টাকা পেলো না, তাহলে কি হয়? তাহলে আমি এখানে 2 লাখ টাকা 60% হচ্ছে 1,20,000 আর 40% হচ্ছে 80,000। তো এই 1,20,000 টাকার মধ্যে আমি কিন্তু সেলসে 2 লাখ টাকায় এন্ট্রি দিয়ে দিব। হ্যাঁ, 2 লাখ টাকা আমি এন্ট্রি দিয়ে দিব যে সেল আমার বেড়ে গেল 2 লাখ টাকা। এখানে আমার অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, 2 লাখ টাকা সেল বেড়ে গেল। এখানে আপনার দেখা যাবে যে সেল বেড়ে গেল 2 লাখ টাকা, আর সেই অনুযায়ী আমি 1,20,000 টাকা ক্যাশ পেয়ে গেছি। 1,20,000 টাকা আমি ক্যাশ পেয়ে গেছি। 1,20,000 টাকা ক্যাশে যোগ করে দিলাম, ডিফারেন্স এখনও আছে 80,000 টাকা। এই 80,000 টাকা আমি পাই নাই, কিন্তু যেহেতু আমি গুডস দিয়ে দিছি আমার কন্ট্রোল থেকে গুডসটা চলে গেছে, সো আমি এখন তার কাছ থেকে পাবো দেখে সে আমার অ্যাকাউন্টস রিসিভেবল, এখানে আমি আরও 80,000 টাকা যোগ করে দিব।
দেখেন আমার ডিফারেন্স নাই, কারণ এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমার প্রপারলি মিলে গেছে। আমার এই ইনকাম স্টেটমেন্টে যে সেলটা বেড়ে গেছে এটা এসে এই রিটেন আর্নিংসে বেড়ে গেছে, আর এখানে বাড়লো 2 লাখ টাকা, আর এখান থেকে এখানে বাড়লো 2 লাখ টাকা, এখানে বাড়লো রিসিভেবলে আপনার 80,000, আর এই ক্যাশে বাড়লো 1,20,000। সো এই পাশে 2 লাখ বাড়লো, এই পাশে 2 লাখ বাড়লো। আমি যদি ব্যাকে দিই তাহলে এটার কী অবস্থা ছিল, দুই পাশে আমার 48 লাখ আর 48 লাখ ছিল, এখন দুই পাশে আমার 50 লাখ হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি আরেকটা ট্রানজ্যাকশন দেখি, যে আমি এই যে গুডসটা সেল করলাম এটার ভ্যালু ছিল আমার 1.5 লাখ টাকা, এটা আমি 1.5 লাখ টাকাতে আগেই আমি কিনছিলাম। তো 1.5 লাখ টাকা আমার ভ্যালু কোথায় ছিল, এটা ইনভেন্টরিতে 1.5 লাখ টাকা ছিল, এখান থেকে আমার 1.5 লাখ টাকা কমে যাবে। 1.5 লাখ টাকা যদি কমে যায় তাহলে কি হয়, যে ইনভেন্টরি 1.5 লাখ টাকা কমে গেল, ইনভেন্টরি 1.5 লাখ টাকা কমে গেলো, এই যে দেখেন ডিফারেন্স চলে আসছে। আর আমার কি কমছে, যে কস্ট অফ গুডসে যে এই 1.5 লাখ টাকা যোগ হয়ে যাবে, যেহেতু এটা মাইনাস, আমি এখান থেকে মাইনাস করবো, এটা কিন্তু মাইনাসে প্লাস, যেহেতু কস্ট অফ গুডস হলে বিয়োগ করা হয়। সো আমি যদি এইভাবে করি, যে আমি ইকুয়াল টু দিয়ে মাইনাস দেন ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু একদম মানে সাইন্টিফিক ক্যালকুলেটরের মতো এটা আপনাকে ক্যালকুলেট করে দিবে এক্সেলটা। এটাই হচ্ছে এক্সেলের বিউটি। তো আপনি দেখেন যে আবার ডিফারেন্স এখানে চলে গেল, হ্যাঁ, আবার যে 48,50,000 টাকা, এই পাশে 48,50,000 টাকা চলে আসলো। আমি যদি আরেকটা ট্রানজ্যাকশন দেখি, যে আপনি ইনভেন্টরি পারচেস করছেন প্রায় 1 লাখ টাকার মতো, যার মধ্যে আপনি 20% ক্যাশ টাকা দিয়েছেন, আর বাকি 80% টাকা এখনও দেন নাই, দিবেন। তো 1 লাখ টাকা 20% হয় 20,000 টাকা, আর হচ্ছে 80% হয় 80,000 টাকা। তো আপনার ইনভেন্টরি বেড়ে গেল কত, 1 লাখ টাকা ইনভেন্টরি বেড়ে গেল, যেহেতু 1 লাখ টাকা ইনভেন্টরি আপনি কিনেছেন, ইনভেন্টরি বেড়ে গেল, ডিফারেন্স হয়ে গেলো 1 লাখ টাকা। আর হচ্ছে এর মধ্যে আপনি 20% ক্যাশ টাকা দিয়ে দিয়েছেন, তার মানে আপনার হাত থেকে 20,000 টাকা চলে গেল, হ্যাঁ, আরও বাকি থেকে 80,000 টাকা। এই 80,000 টাকা এখনও আপনার কাছে পাবে, তাহলে আপনার কাছে পাবে যেহেতু আপনি প্রোডাক্টসের কন্ট্রোল নিয়ে নিছেন। সো এটা আপনার জন্য একটা অ্যাকাউন্টস পেয়েবল। তো আপনার এখানে পেয়েবলটা বেড়ে যাবে আপনার 80,000 টাকা। এই দেখেন আবার কোনো ডিফারেন্স নাই, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি মিলে গেল। আবার যদি এখন দেখি যে পেমেন্ট অফ রেন্ট, কোনো একটা অফিস স্পেস ভাড়া নেওয়া ছিল, এটা আপনি রেন্ট প্রদান করছেন, রেন্ট পে করছেন 25,000 টাকা। এই রেন্ট পে করার কারণে আপনার হাত থেকে কি হইলো, রেন্টের এক্সপেন্স বেড়ে গেল, যেহেতু এক্সপেন্সটা নেগেটিভ, সো আমি এটা নেগেটিভ আকারেই দিব। 25,000 টাকা রেন্ট এক্সপেন্স বেড়ে গেল, আপনার এখানে ডিফারেন্স আসলো 25,000 টাকা। মানে এটার সাথে এটা লিঙ্ক করাই যে, আচ্ছা এটা পরে বলতেছি। এখানে রেন্ট এক্সপেন্স বেড়ে গেল, ক্যাশ টাকা হাত থেকে কমে গেল 25,000 টাকা। সো আপনার ডিফারেন্সটা মিলে গেল, ডিফারেন্সটা থাকলো না। এখন কেন এটা হচ্ছে, আমি কিন্তু রিটেন আর্নিংসে এই যে H24, এইটার সেল রেফারেন্স, এটা হচ্ছে H, আর এটা হচ্ছে 24, এইটা হচ্ছে 24, আর এটা হচ্ছে H, হ্যাঁ, বা H কলাম, এটা এই সেলটা এখানে আমার রেফারেন্স করা, মানে এখানে যেই ভ্যালুটাই চেঞ্জ হোক না কেন, 4 to 5-এর জায়গায় যেটাই আসুক না কেন, এটা অটোমেটিক্যালি আমার এই সেলের মধ্যে যে যোগ হয়ে এখানে আমার সামেশন ব্যালেন্সটা দেখাবে। ঠিক আছে, তো এটা লিঙ্ক করা ফাইল, এটা এক্সেলে যারা কাজ করে তারা ভালো বুঝতে পারবে, কিন্তু অ্যাকাউন্টেন্টদের জন্য অবশ্যই এটা কোনো না কোনো সময় বুঝে নিতে হবে, না হলে আপনি অ্যাকাউন্টিং নিয়ে কাজই করতে পারবেন না। তো আমি যদি নেক্সট ট্রানজ্যাকশনটা দেখি, যে রিসিপ্ট অফ লোন, হ্যাঁ, রিসিপ্ট অফ লোন, আপনি 2 লাখ টাকা লোন নিয়েছেন ব্যাংক থেকে, তাহলে আপনার ব্যাংক লোন বেড়ে গেছে 2 লাখ টাকা। আমি এটা এখানে ব্যাংক লোন বেড়ে গেছে 2 লাখ টাকা, প্লাস 2 লাখ টাকা ব্যাংক লোন বেড়ে গেছে, মানে আপনার লায়াবিলিটি সাইড, যেহেতু আপনি লোন নিচ্ছেন, আপনি ধার নিয়েছেন, সো আপনার 2 লাখ টাকা এখানে লায়াবিলিটি সাইডে বেড়ে গেছে। তো এইটার এগেনস্ট আপনি কী পেয়েছেন, আপনি পেয়েছেন ক্যাশ, হাতে ক্যাশ নগদ টাকা আপনার বেড়ে গেছে 2 লাখ টাকা, আপনি ক্যাশে যে 2 লাখ টাকা যোগ করে দেবেন। তো আপনার এই যে দেখেন, আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলে যাওয়াটা মনে হচ্ছে আপনার অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি, আবার 2 পাশ সমান আবার হয়ে গেল, 2 পাশ সমান হয়ে গেল। আচ্ছা, 2 পাশ আবার সমান হয়ে গেল। আচ্ছা, আমি যদি নেক্সট ট্রানজ্যাকশনটা দেখি, পেমেন্ট এগেনস্ট ব্যাঙ্ক ওভারড্রাফটের এগেনস্টে আপনি 50,000 টাকা পে করছেন। তো ব্যাঙ্ক ওভারড্রাফট ছিল 1 লাখ টাকা, তো এখানে আপনি যদি 50,000 টাকা কমে যায়, আপনি যেহেতু 1 লাখ টাকা দিয়ে দিয়েছেন, তো ব্যালেন্সটা আপনার কমে যাবে 50,000 টাকা। তো
তো 50,000 টাকা কমে গেল, এখানে আবার ডিফারেন্স চলে আসলো 50,000 টাকা। তো 50,000 টাকা আপনি কোত্থেকে দিচ্ছেন? আপনার হাতে যে ক্যাশ টাকা ছিল বা ব্যাংকে যে টাকা ছিল অন্য ব্যাংকের অ্যাকাউন্টে, সেখান থেকে আপনি 50,000 টাকা দিয়েছেন। তো সেখান থেকে বাকি 50,000 টাকা আপনার কমে গেল। তো আবার দেখেন যে আপনার আলটিমেটলি এই ডিফারেন্সটা কখনোই থাকবে না যদি আপনি প্রপারলি জার্নাল এন্ট্রিটা দিতে পারেন। এবং আপনি যদি এই জিনিসটা ভালো করে বুঝতে পারেন, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই মেকানিজমটা যদি সবসময় আপনার মাথায় থাকে, আপনি যে কোনো অ্যাকাউন্টিংয়ে যে কোনো ধরনের নতুন নতুন ট্রানজ্যাকশন যেগুলো আপনি চ্যালেঞ্জ ফেস করবেন, এই সব কিছুই আপনি ইজিলি আপনি রেকটিফাইং এন্ট্রিটা দিতে পারবেন। এটা তো আমি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমি এভাবে কাজ করি। যাই হোক, সবাইকে এটাই রিকোয়েস্ট, এই জিনিসটা ভালো করে বুঝবেন। কেউ যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।